মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ টঙ্গীর তুরাগতীর। কাল আমবয়নে শুরু হবে ইজতেমা। এক পক্ষের মাঠ ছাড়া ও অন্য পক্ষের আসার সময় নিরাপত্তা নিয়ে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সীমান্তে জন্ম নেয়ার কারণে মরতে হচ্ছে চোরা কারবারি হিসেবে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের বহরমপুরবাসীর। দোষীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগে এ পর্যন্ত ৩২ বিএনপি প্রার্থীর মামলা আইনগতভাবে মোকাবেলা করা হবে বললেন ওবায়দুল কাদের। মারাত্মক দূষণের কবলে কর্ণফুলী, কলকারখানা আর ময়লা আবর্জনায় অন্যতম কারণ বলছে পরিবেশ অধিদপ্তর। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে চলছে ৩য় দফা অভিযান। এবং আনন্দ উৎসব আয়োজনে সারা দেশে ভালোবাসা দিবস উদযাপন। পর্যটক মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। দেখছিলেন শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি শিরিন আক্তার। বিশ্ব ইজতেমা শুরুর একদিন আগে মুসল্লিদের পদচারণায় মুখর টঙ্গীর তুরাগতীর। তাবলিগ জামাতের দুপক্ষের সব দ্বন্দ্ব সংঘাত অবসানের দাবি জানিয়েছেন সাধারণ মুসল্লিরা। এদিকে দুপক্ষকে ধৈর্যের সঙ্গে ইজতেমা সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন র্যাব মহাপরিচালক। অন্তর্বর্তীকালীন নিরাপত্তা নিয়ে তৎপর জানিয়ে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি। দ্বন্দ্ব সংঘাত, দুই পক্ষের মুখোমুখি অবস্থান সব মিলিয়ে এবছর অনেকটা অনিশ্চিত ছিল বিশ্ব ইজতেমার আয়োজন। পরবর্তীতে সরকারের হস্তক্ষেপে 15 থেকে 18 ফেব্রুয়ারি টানা 4 দিন আলাদাভাবে ইজতেমা পরিচালনায় সম্মত হয় দুপক্ষ। এর মধ্যে প্রথম 2 দিন ইজতেমার মাঠে থাকবেন মাওলানা জুবাইরের অনুসারীরা এবং শেষ 2 দিন মাওলানা সাদের অনুসারীরা ইজতেমায় অংশ নেবেন। শর্ত অনুযায়ী প্যান্ডেল তৈরি সহ যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রমে একসঙ্গেই কাজ করার কথা থাকলেও বুধবার পর্যন্ত মাঠে দেখা যায়নি সাতপন্থীদের। অন্যদিকে সরকারের বেঁধে দেওয়ার সময়ের একদিন আগে বৃহস্পতিবার থেকেই নানা আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছে জুবাইরপন্থীরা। তবে এই বিভেদের অবসান চান সাধারণ মুসল্লিরা। এখানে বিভেদ বলতে কোনো জিনিস নাই এবং এখানে যারা আছে এদের ভিতরে মুসল্লিদের ভিতরে বিভেদ বলে আমাদের কোনো জিনিস কোথাও আমরা আলোচনা পাই নাই এবং কেউ কোনো আলোচনাও করতেছে না। বিভেদ আমরা কোনো কিছু দেখি না বা বিভেদ আমাদের অন্তরও নেই। আমরা এখানে ঈমান আমলের জন্য উম্মতি মুহাম্মদি কিভাবে আল্লাহ তাআলা এবং রাসূলের আদর্শ রূপে দুনিয়াতে দিন যাপন করতে পারি, আখেরাতে আল্লাহ সন্তুষ্ট নিয়ে আমরা কবরে যেতে পারি, এটা আমাদের মেইন উদ্দেশ্য। এখানে সবাই কাজ করেছে, কে কাজ করেছে না করেছে এটা তো আমরা জানি না। তবে প্রত্যেকটা আল্লাহর বান্দা নবীর উম্মত এই কাজের জিম্মাদারি নিয়ে এই কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করতেছে। এদিকে ইজতেমাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান র্যাব মহাপরিচালক। আর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলছেন দুই পক্ষের স্থান বদলের দিনটিকে ঘিরে বিশেষ নজরদারি থাকবে। মাঠ প্রস্থান এবং মাঠে প্রবেশ এটা যেন সুষ্ঠুভাবে হয়, সেটির কারণে এই দুই পক্ষের ভিতরে 10 পয়েন্টের একটা এমইউ স্বাক্ষরিত হয়েছে। সেখানে এই বিষয়গুলো বিস্তারিত বলা আছে। এ ব্যাপারে আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করা আছে। তারা সবাই সর্বোচ্চ সহিষ্ণুতা, সর্বোচ্চ ধৈর্য, বিভেদ বিসম্বাদকে দূরে রেখে শান্তিপূর্ণভাবে যাতে করে এই 4 দিন অনুষ্ঠিত হতে পারে সেই প্রচেষ্টা নেবেন। সাদা পোশাকে থাকবো অথবা ইউনিফর্মে থাকবো, কিন্তু কোনো রকম গুজবে কেউ কান দেবেন না। ইজতেমায় আগত দেশি বিদেশি মুসল্লিদের মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হবে বলে জানান আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, টঙ্গী। অহরহ বিএসএফের হাতে প্রাণ দিতে হয় সীমাবর্তী গ্রামের মানুষদের। এবার নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের এলোপাতাড়ি গুলিতে ঠাকুরগাঁওয়ে 3 জনের মৃত্যুতে যেন প্রতিষ্ঠা পেল সীমান্তে জন্ম নেয়াই অপরাধ। কিন্তু চোরাচালানকারী অপবাদ নিয়ে এর মৃত্যু মেনে নিতে রাজি নয় নিহতদের আত্মীয় স্বজন ও এলাকাবাসী। তারা চান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকার রিপোর্ট। চোরাপথে সীমান্ত পার করে আনা গরু দাবি করে বেতনা বিওপির 10 কিলোমিটার ভেতরের বহরমপুর গ্রামের মানুষের গরু কেড়ে নেওয়ার সময় প্রতিবাদী মানুষের উপর নির্বিচার গুলি বর্ষণ করে বিজিবি। এতে নিহত 3 জনের একজন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, একজন শিক্ষক আর একজন গা গতরে খাটা কৃষক। কিন্তু নির্দয় হত্যাকাণ্ডের পর তাদের সবাইকে চোরা কারবারি বলে প্রতিষ্ঠিত করা হচ্ছে। তবে এই অপবাদ মেনে নিতে রাজি নন নিহতের আত্মীয় অনাত্মীয়রাও।
উনি বলছে যে আমার বাড়ি গরু আমি মেয়ের জন্য বিক্রি করব। ওরা কেউ কথা মানে না মানে পারমিট ওরা হাতের থেকে নিয়ে কাগজ চিরে ফেলাছে। একটা গুলি করার পরেই সাথে সাথে নালাটা ঘুরাই দিছে, ঘুরাই দিয়ে এইভাবে গুলি করছে, 4 জন মিলে একসাথে। 10 কিলোমিটার দূরের গ্রামে চোরাচালানের গরু ধরতে এসে বিজিবি সদস্যরা প্রমাণ করেছেন গরুগুলো সীমান্ত অতিক্রম করে আসে তাদেরই ব্যর্থতায়। নিজেদের দায় নিরীহ গ্রামবাসীর ঘাড়ে চাপানোর এই চেষ্টা দুঃখজনক বলে মনে করেন সীমান্ত গ্রামের মানুষেরা। সীমান্তে যারা বাস করে তারা খেটে খাওয়া মানুষ, তারা কোনোদিন এইভাবে করে না। এই এলাকার মানুষ চোরাকারী না, ওরা আসে না এগুলা সাজানো কিছু কথা বলে আমাদেরকে ফাঁসাচ্ছে। মৃত্যু বেদনার, কিন্তু গরু চোরা কারবারির অপবাদ নিয়ে একজন শিক্ষক নবাবের মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। ঘটনার দুদিন পরও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো হতাহতদের চোরা কারবারি হিসেবে প্রমাণের চেষ্টা করছে বিজিবি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা না বললেও ফোনে এমন কথাই বলেন বিজিবির কর্মকর্তা। আমরা সবকিছু যাচাই করছি, অবশ্যই কেউ যদি এর জন্য কোনো দোষী হয়ে থাকে তার বিরুদ্ধে তো আমরা অবশ্যই ব্যবস্থা নেব। যে আক্রমণটা হয়েছে এটা একদম সম্পূর্ণরূপেই পূর্ব পরিকল্পিত। অবশ্য স্থানীয় সংসদ সদস্য কাউকে রাম রাজত্ব কায়েম করতে দেয়া হবে না উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাসের বাণী শোনান। আমিও কালকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি এবং আমি আশ্বস্ত হয়েছি যে এটার ন্যায্য বিচার হবে। গত মঙ্গলবার চোরাচালানের গরু সন্দেহে বিজিবি হাট লাগোয়া হুকুম আলীর বাড়ি থেকে গরু নিয়ে যাবার সময় তাদের পরিবারের সদস্যদের সাথে সংঘর্ষে এক পর্যায়ে বিজিবি গুলিবর্ষণ করলে হতাহতের এই ঘটনা ঘটে। রতন সরকার, সময় সংবাদ, ঠাকুরগাঁও। বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে 3 জন নিহতের প্রতিবাদে ঠাকুরগাঁও ও রংপুরে মানববন্ধন হয়েছে। ঠাকুরগাঁওয়ের বেতনা সীমান্তের বহরমপুরে গ্রামবাসীর ওপর বিজিবির গুলিবর্ষণে 3 জন নিহতের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দুপুরে সদর উপজেলার চৌরাস্তা, বালিয়াডাঙ্গি ও রানীশংকোয়েল উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা গরু জব্দ করা নিয়ে বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে ঠাকুরগাঁও কল্যাণ সমিতির সদস্যরা। 3 জন নিহতের প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন 12টি আসনের বিএনপির প্রার্থীরা। এ নিয়ে এখন পর্যন্ত 32 জন প্রার্থী মামলা করলেন। আজ সকালে বিএনপির প্রার্থীরা হাইকোর্টে নির্বাচনী বেঞ্চে এসব মামলা দায়ের করেন। নির্বাচনী কেন্দ্রে বিভিন্ন অনিয়মের বিষয়ে মামলার নথিতে উল্লেখ করা হয়। বাদীপক্ষের আইনজীবী বলেন, বিভিন্ন অনিয়মের নথি হাতে পেতে সময় লাগায় মামলা দায়ের করতে বেশি সময় লেগেছে। এর মধ্যে নির্বাচনী বিরোধ নিষ্পত্তির জন্য 6টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। এই 6টি বেঞ্চের যে কোনো একটিতে শুনানির জন্য মামলাগুলো উত্থাপন করবেন তারা। মামলা করার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিয়েছি, যে নির্বাচনে আমরা উল্লেখ করেছি আমাদের পিটিশনে যে নির্বাচন 30শে ডিসেম্বরের আগেই অনেক জায়গায়, অধিকাংশ জায়গায় ব্যালট বাক্স আগে থেকেই ভরাট করা হয়েছে। নির্বাচনের দিন বিএনপির যে সমস্ত নির্বাচনে প্রার্থী সহ এজেন্টদেরকে নির্বাচন কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, ভয়ভীতি দেখা হয়েছে। যারা কেন্দ্রে গেছেন তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সাধারণ ভোটারদেরকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে। নির্বাচনী বেঞ্চে বিএনপি প্রার্থীদের মামলা আইনগতভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ডক্টর কামাল হোসেনের নাম উচ্চারিত হয় প্রধান বিচারপতি হিসাবে, তো সেটা কি গণশুনানি? সেটা তো গণতামাশা হয়ে যাবে। আন্দোলনেও পরাজিত হয়, নির্বাচনেও পরাজিত হয়। তাদের সামনে নালিশার মামলা ছাড়া অস্তিত্ব টিকিয়ে রাখার আর কোনো পথ খোলা থাকে না। এইসব করে হতাশ কর্মীদের চাঙ্গা রাখাই হলো তাদের উদ্দেশ্য। মামলা হচ্ছে, অসুবিধে কি? মামলা তো তারা করবেই, আর মামলা হলে মামলা আমরা ফেস করব। বাংলা সময় আরো থাকছে। গাইড ও নোট বই পড়ানোর অভিযোগ সাতক্ষীরার স্কুলগুলোতে। শ্রেণীকক্ষে সঠিকভাবে পাঠদানের তাগিদ শিক্ষাবিদদের। মারাত্মক দূষণের কবলে পড়েছে চট্টগ্রামের কর্ণফুলী।
নদীর দুপারে গড়ে ওঠা ৩ শতাধিক কলকারখানা আর মহানগরীর ময়লা আবর্জনা দূষণের অন্যতম কারণ, এমন তথ্যই উঠে এসেছে পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে। নদী গবেষকরা বলছেন, দূষণের কারণে হুমকির মুখে জীববৈচিত্র্য। হারিয়ে গেছে অন্তত ৩০ প্রজাতির মাছ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। 2-300 আরও উপর আসিল, এগুলো আস্তে 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 সব ওইখানে বড়াইতে এখানে চলে যাচ্ছে। দীর্ঘ 22 বছর ধরে বাপদাদার পেশা আঁকড়ে ধরা এই সাম্পান মাঝি আরব আলী নিজ চোখেই দেখেছেন ধীরে ধীরে কিভাবে দূষিত হয়েছে এই কর্ণফুলী নদী। কালো হয়ে পড়েছে নদীর পানি। এখন দেখছেন দূষণের কবলে পড়ে কর্ণফুলী নদীর মরণ দশা। গরু মারা আছে, ছাগল মারা আছে, মুরগি ফার্মের মুরগি এগুলো পৌঁছা টসা সব কিছু এগুলো নদীতে পালাচ্ছে। এই জায়গাটায় কোনো ডাস্টবিন নেই, তাহলে আমরা খেয়ে কি করব? নদীতে ফেলে দিচ্ছি। তো এই দূষণগুলো কিন্তু মানুষ সৃষ্ট। নগরীর 60 লাখ মানুষের পয়ঃবর্জ্য ও গৃহস্থালির 15 থেকে 20 কোটি লিটার দূষিত পানি পড়ছে কর্ণফুলীতে। এছাড়া নদীর পাড়ের শৌচাগারের মলমূত্র ও মরা জীবজন্তু এবং পলিথিন এসে মিশছে নদীতে। নদী গবেষকের মতে দূষণের কারণে হারিয়ে গেছে অন্তত 20 থেকে 25 প্রজাতির মাছ। এই সংকটাপন্নতাই আমাদের প্রমাণ করে দেয় যে আমরা কর্ণফুলীর প্রতি কতটুক নির্লিপ্ত, কতটুক উদাসীন। এই কর্ণফুলীর সংকটই হালদার সংকট। হালদায় এখন মা মাছের মরক ধরেছে, মা মাছ মরে যায়, কাঙ্ক্ষিত ডিম আমরা পাচ্ছি না। দুই পাশে যে শিল্পের চর্চাগুলো হচ্ছে দূষণের জন্য, এই দূষণকে কোনোভাবে আমরা নিয়ন্ত্রণ করছি না। পরিবেশ অধিদপ্তর বলছে উভয় পারে গড়ে ওঠা অন্তত 3 শতাধিক কলকারখানার তরল বর্জ্য পড়ছে নদীতে। চিহ্নিত করে 3 কোটি টাকা জরিমানা করার পাশাপাশি বন্ধ করে দেয়া হয়েছে বেশ কিছু কারখানা। তরল বর্জ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে জিরো ডিসচার্জের আওতায় আনা, যেগুলো ক্লাস্টার আছে শিল্প প্রতিষ্ঠান, সেন্ট্রাল ইটিভির মাধ্যমে 100% ট্রিটমেন্ট হয় এবং ওয়াসার যে তরল বর্জ্য পরিশোধনাগার, সেন্ট্রালি তারা যেন কিছু তরল বর্জ্য পরিশোধনাগার তৈরি করে এবং তরল বর্জ্যটা সরাসরি ইয়েতে না যায়। পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে দূষণ রোধে কাজ করছে বলে জানালেন জেলা প্রশাসক। অবৈধ স্থাপনা উচ্ছেদের পরে যাতে নদী আবার নতুন করে দূষিত না হয় এবং কেউ যাতে আবার দখল করে না নিতে পারে সে ব্যাপারে আমরা সোচ্চার আছি। চট্টগ্রাম ওয়াসার পয়ঃবর্জ্য শোধনাগার না থাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশসম্মতভাবে না হওয়াকেই দূষণের জন্য দায়ী করছে পরিবেশ অধিদপ্তর। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করতে ৩য় দফা অভিযানের ৩য় দিনে বহু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআরডব্লিউটিএ। সকালে বুড়িগঙ্গা পাড়ের হাজারিবাগ ও বসিলা এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। বিআরডব্লিউটিএ জানায়, গত 8 দিনের অভিযানে প্রায় 1,500 অবৈধ বাড়ি ও কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। আগামীতেও নদী দখলমুক্ত করতে কাজ চালিয়ে যাবেন তারা। এর আগে প্রথম দফায় 29 জানুয়ারি উচ্ছেদ অভিযান শুরু করে সংস্থাটি। দেশজুড়ে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা কিংবা ঘুরে বেড়ানোর দৃশ্য মিলবে সবখানে। এর মাঝেও কয়েকটি স্থানে দেখা গেছে ব্যতিক্রমী আয়োজন। সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। ভালোবাসা দিবসে ছিন্নমূল কিংবা পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল রংপুরের স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার পথিক। বৃহস্পতিবার কারমাইকেল কলেজের সামনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজন করা হয় বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা। পরে তাদের মুখে পোলাও মাংস তুলে দেন সংগঠনের কর্মীরা। ওদের স্মাইলটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমাদের এই আয়োজন করা। টাঙ্গাইলের এসপি পার্কে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা বাড়াতে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। জেলার হাতেখড়ি প্রি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন 2 শতাধিক মা। এ সময় তাদের পা ধুয়ে ফুল উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করে শিশুরা। আমরা চাই এই অনুষ্ঠানটা সব স্কুলে করা হোক, দেশের মানুষ দেখে শিখবে যে মাকে সম্মান করুক। ঝিনাইদহে পরিচ্ছন্নতা কর্মীদের সন্তানদের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে কথন সাংস্কৃতিক সংসদ। বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনে উচ্ছ্বসিত হয় শিশুরা। এর আগে জেলার সরকারি কলেজ চত্বরে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। এ সময় কলেজের শিক্ষকদের পাশাপাশি সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করার পর আয়োজন করা হয় পিঠা উৎসবের। ফরিদপুর শ্রমজীবী মানুষের সঙ্গে ভালোবাসা দিবসের আনন্দ ভাগাভাগি করেছে স্বেচ্ছাসেবীরা। তরুণদের সংগঠন তরুছায়ার ব্যানারে শ্রমজীবীদের মাঝে গোলাপ ফুলের চারা, গামছা ও ক্যাপ বিতরণ করা হয়। এছাড়া ঝালকাঠি ও গাইবান্ধায় ব্যতিক্রমী আয়োজনে উদযাপন করা হয় বিশ্ব ভালোবাসা দিবস। তৌফিক মাহমুদ,
সময় সংবাদ। এদিকে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করেছেন হাজারো পর্যটক। পুরো সৈকত জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ফরাজ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র শহর কক্সবাজারে ভালোবাসার ঢেউ নেমেছে। ভালোবাসার এই বিশেষ দিনটি উপভোগ করতে অনেকে ছুটে এসেছে সৈকতের এই শহরে। সাগর তীরে প্রিয়জনের সাথে ঘুরে বেড়ানো, সমুদ্র স্নান ও প্রিয় কিছু মুহূর্ত ক্যামেরা ফ্রেমে বন্দি করতে ব্যস্ত সময় পার করছেন অনেকে। আবার অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। স্পেশালি ডে, এ কারণে সবাই চায় যে এই দিনটাকে একটু অন্যরকম ভাবে কাটাইতে। ফ্যামিলির ভালোবাসার যে ঐক্যবদ্ধতা আছে এইটার এনজয় করার জন্য ফ্যামিলিকে নিয়ে আমরা আজকে এই কক্সবাজারে চলে আসছি। দুজনে একসাথে ভালোবাসা দিবসে একসাথে থাকতে পারছি, দুজন সমুদ্র সৈকতে কত মানুষের ভিতর কাটাচ্ছি, অনেক ভালো লাগছে। ভালোবাসা দিবস ও সাপ্তাহিক ছুটিতে 3 লাখের অধিক পর্যটক কক্সবাজারে আগমন ঘটেছে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশ। তাই তাদের নিরাপত্তায় সৈকত ছাড়াও হোটেল মোটেল জোনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। হাজার হাজার মানুষ এখানে কি গোসল করার জন্য আসছে, তো আমাদের লাইফগার্ড অল টাইম আমরা কি আমাদেরকে এখানে সরবরাহ করা যায় যাতে বিপদে না পড়ে। যদি ওনাদের নিরাপত্তা জানেন আমরা লাইফগার্ড সদা প্রস্তুত আছি। বিচ বাইকে করে আমাদের টুরিস্ট পুলিশ দৃশ্যমান, ওনারা অনবরত 24 ঘন্টায় আপনার বিচে টুরিস্টদের যাতে কোনো প্রকার ভোগান্তিতে পড়তে না হয় সেই বিষয়গুলোর প্রতি তীক্ষ্ণ নজরদারি করে যাচ্ছে। সৈকতের 4 শতাধিক হোটেল মোটেলও সেজেছে ভালোবাসার রঙে। তাই তো তারকামানের হোটেলগুলোতে পর্যটকদের আনন্দ দিতে থাকছে নানা ধরনের আয়োজন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় আরো থাকছে। বগুড়ার গাবতলীতে জমজমাট বউমেলা, বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পেরে খুশি নারীরা। দেশের সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে বরিশালে শেখ হাসিনা সেনানিবাসের 7 পদাতিক ডিভিশনের 8টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় দেশের প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকারে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। এর আগে সকাল 10টায় শেখ হাসিনা সেনানিবাসে পৌঁছালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানায়। পরে 7 পদাতিক ডিভিশনের 22 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও 23 RE ব্যাটালিয়ন সহ 8টি নতুন ইউনিটের পতাকা উত্তোলন করেন তিনি। অনুষ্ঠানে শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ রাশেদ আমিন সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের জন্য আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। পবিত্র সংবিধান এবং দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ কিংবা বাণিজ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। সীমান্তে হত্যা বন্ধে বাংলাদেশ ভারত যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিজিবি সাউথ ইস্ট রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম শিকদার। সকালে চট্টগ্রামের হালি শহরে বিজিবি সাউথ ইস্ট রিজিয়ন সদর দপ্তরে 4 দিনব্যাপী বিজিবি বিএসএফ এর কমান্ডার পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। অবৈধভাবে কোনো পারাপারের বিষয়ে আলোচনা হয়েছে, মাদকদ্রব্য কোনোভাবে যেন ঢুকতে না পারে কিংবা মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে, গুলিবর্ষণ, হত্যা সম্পর্কে আলোচনা হয়েছে, কিংবা 150 গজের ভিতরে আমাদের যে নিয়ম আছে সেই 150 গজের কোনো উন্নয়ন, কোনো ডেভেলপমেন্ট হলে সেটা দুই দেশের মতানৈক্যের ভিত্তিতে সেটা হয়ে থাকে, সেই বিষয়ে আমরা আলোকপাত করেছি। কক্সবাজারে অবৈধ পথে মালয়েশিয়া পাচারের সময় 12 রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাব। আটক করা হয়েছে দালাল চক্রের 2 সদস্যকে। সকালে শহরের বাজারঘাটায় হোটেল রাজমণি থেকে তাদের উদ্ধার করা হয়। র্যাব জানায়, সাগর পথে পাচারের উদ্দেশ্যে বেশ কয়েকজন রোহিঙ্গাকে হোটেল থেকে নিয়ে যাওয়া হচ্ছে এমন খবরে অভিযানে যায় তারা। উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও 12 রোহিঙ্গাকে উদ্ধার করে র্যাব। পরে উদ্ধারকৃত রোহিঙ্গাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। গত 1 সপ্তাহে উখিয়া, টেকনাফ ও মহেশখালী থেকে অবৈধ পথে মালয়েশিয়া পাচারের সময় 2 শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। রাজবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে 2 জন নিহত হয়েছেন, তারা চাচাতো ভাই।
এ ঘটনায় আহত হয়েছেন আরও 11 জন। ভোরে পাংশা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় যাত্রীবাহী একটি বাস বগুড়া থেকে রাজবাড়ির দিকে যাচ্ছিল। শিয়ালডাঙ্গি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন। আহত 11 জনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। নিহত 2 জনের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পূর্ব বাঁশবাড়িয়া গ্রামে। লক্ষ্মীপুরে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, ডাকাত দলের 2 দলের বন্দুকযুদ্ধে মারা গেছে সে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রাতে কমলনগর উপজেলার চরকাদিরা এলাকায় 2 দল ডাকাতের গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। পরে তাকে সদর হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত মাইনুদ্দিন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। মাদারীপুরে পরীক্ষা কেন্দ্রের সামনে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, সকালে শিবচর উপজেলার শেখ ফজিলাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল পরীক্ষার্থী শুভ হাওলাদার। কেন্দ্রের সামনে পৌঁছালে বেশ কয়েকজন তাকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। হামলার কারণ জানা না গেলেও জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সরকারি নির্দেশনা উপেক্ষা করে অনুমোদনবিহীন বিভিন্ন প্রকাশনের গাইড ও নোট বই পড়ানোর অভিযোগ উঠেছে সাতক্ষীরার স্কুলগুলোতে। শিক্ষাবিদদের মতে, শ্রেণীকক্ষে সঠিকভাবে পাঠদান করা হলে নোট ও গাইড বইয়ের প্রয়োজন হতো না। কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সাতক্ষীরার স্কুলগুলোতে বিভিন্ন প্রকাশনের গাইড ও নোট বই কিনতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। বিশেষ সুবিধা দিয়ে শিক্ষকদের ম্যানেজ করে শিক্ষার্থীদের কাছে এসব বই বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে অভিযোগ অস্বীকার করেন শিক্ষকরা। ক্লাসে বসছিলাম তো একটা কোম্পানির লোক সারা ক্লাসে যাচ্ছিল, আমাদের ক্লাসে গিয়ে এটা দিয়েছে। গাইড কোম্পানি স্কুলের মাস্টারদের শরণাপন্ন হয়ে এই গাইডগুলো খেলানোর জন্য তাদেরকে বাধ্য করছে। সরকার থেকে নিষিদ্ধ, এটা আমরা কোনো স্কুলে কোনো ক্লাসে ব্যবহার করিনি। শ্রেণীকক্ষে সঠিক পাঠদানের অভাবে শিক্ষার্থীরা নোট বা গাইড বই পড়ছে বলে মনে করেন শিক্ষাবিদরা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সুশীল সমাজের। প্রশাসনিকভাবে যদি কঠোরভাবে এই নোট বই এবং গাইড বই বন্ধ করতে যথাযথ পদক্ষেপ নেয় তাহলে এটা বন্ধ হবে। অবশ্য জেলা প্রশাসক বলছেন, অনুমোদনহীন গাইড ও নোট বই বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের যে নীতিমালা রয়েছে, আইন রয়েছে, সেই আইনগুলো যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে সাতক্ষীরা জেলাতে আমরা এগুলো বন্ধের যে সকল উদ্যোগ, সেই উদ্যোগগুলো আমরা গ্রহণ করব। সাতক্ষীরায় প্রায় 2000 মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানের কয়েক লাখ শিক্ষার্থী নোট ও গাইড বই পড়ছে। সময় সংবাদ, সাতক্ষীরা। বগুড়ার গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহ মেলার শেষ দিনে আজ আয়োজন করা হয়েছে বউ মেলা। এলাকার নতুন বউ সহ সব বয়সী নারী ও শিশুরা আসে এ মেলায়। স্বাচ্ছন্দ্যে নিজের পছন্দ মতো কেনাকাটা করতে পেরে খুশি তারা। বিস্তারিত জানাচ্ছেন মাজিদুর রহমান, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। 400 বছরের পুরনো বগুড়ার পোড়াদহ মেলার পাশে বসে বউ মেলা। এখানে নারী এবং বউয়েরা শুধু এই মেলাতে অংশগ্রহণ করতে পারে, কোনো পুরুষ এখানে প্রবেশ করতে পারেন না। জামাই মেয়ে থেকে আরম্ভ করে আত্মীয়স্বজনরা আসে মেলা উপলক্ষে এবং বাড়িতে বাড়িতে চলে আনন্দ উৎসবের বিভিন্ন আয়োজন। মেয়ে জামাই সবাইকে নিয়ে আসি, খুব আনন্দ করে রান্না বান্না করে মিষ্টি খাওয়াই। মেলায় বড় মাছ কেনা হয়, সেখানে সবাই মিলে আনন্দ করা হয়। সকাল থেকেই নারী পুরুষরা আসতে শুরু করেন বউ মেলাতে। নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন তাদের পছন্দের জিনিসগুলো। শুধু প্রসাধনী কিংবা খেলনা সামগ্রী নয়, বিভিন্ন সাংসারিক সামগ্রী এখানে পাওয়া যায়। কেনাকাটাও করতেছি, এই যে বাবুর খেলনা কিনছি, আরো কিনবো। নির্বিঘ্নে জায়গা মেলা করা যায়, কোনো ছেলে মানুষ ঢুকতে পারে না। ক্রেতা এবং বিক্রেতা উভয়ই খুশি থাকেন তাদের বেচা বিক্রি নিয়ে। আমি এই চুরি মালার ব্যবসা নিয়ে এবার প্রথমে আসছি, এবার বুঝি ব্যবসা ভালোই হবে। বউমেলা তো অনেক শুনছি, শুনে এবার প্রথমে এই দোকান নিয়ে আসছি। 10-15 বছর হলো এই মেলাতে আসছি, প্রতিবারই বেশি।
আয়োজক কমিটিরা জানান নিরাপত্তার জন্য কোনো পুলিশ বাহিনীর প্রয়োজন হয় না। যুব সমাজরা এই মেলার নিরাপত্তা বিধানে সচেষ্ট থাকেন। যুব সমাজের ছেলেরা জীবন দিয়ে হলেও এই বউমেলাকে তারা নিরাপত্তা দিয়ে থাকে এবং এবারও দিবে। সকাল থেকে রাত পর্যন্ত চলে এই মেলা। বগুড়ার বউমেলা থেকে মাজিদুর রহমান, সময় সংবাদ। বিশ্ব ভালোবাসা দিবসে চট্টগ্রামে বইমেলায় অন্য দিনের চেয়ে আজ বইপ্রেমীদের ভিড় একটু বেশি। এই মুহূর্তে জিমনেশিয়াম চত্বরে বইমেলায় আছেন রিপোর্টার কমল দে। যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ সেন। বন্দরনগরী চট্টগ্রামে গত 6 দিন ধরে চলছে 21 মহান বইমেলা এবং গতকালকে ছিল বসন্ত উৎসব আর হচ্ছে ভালোবাসা দিবস। আর এই দুই মিলে কিন্তু বইমেলাটা জমজমাট হয়ে উঠেছে। সকাল দুপুর বিকেল 3টে থেকে মূলত এই মেলা শুরু হয় এবং চলে রাত 9টা পর্যন্ত। কিন্তু আমরা দেখেছি বিকেলের আগে তরুণীরা ভিড় করে মেলা চত্বরে এবং সে মেলা অনেকটা এখন জমজমাট রূপ নিয়েছে। আপনার জানেন বিগত বছরগুলিতে চট্টগ্রামের 3টি স্থানে এই ধরনের বইমেলার আয়োজন হয়ে আসছিল, কিন্তু এবারই প্রথম এক ছাতার নিচে 3টি সংস্থাকে নিয়ে আসা হয়েছে এবং এখানে বইমেলাটি চলছে। যে বইমেলা ঢাকা থেকে আসা 60টি প্রতিষ্ঠান এবং চিটাঙ্গা 40টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তো মেলার আয়োজক কমিটি সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, গত 5 দিনে এখানে কিন্তু চট্টগ্রাম থেকে শুধুমাত্র 700 বেশি বই প্রকাশ হয়েছে এবং বিক্রির পরিমাণটা যদি বলি, বিক্রি খুবই ভালো হচ্ছে বলে জানিয়েছেন প্রকাশকরা। বিশেষ করে গত 5 দিনে এখানে প্রায় 15 লাখ টাকার মতো বই বিক্রি হয়েছে। তো বলা চলে আসলে বই মেলায় এই মানুষের আগ্রহটি দিন যত যাচ্ছে আগ্রহ তত বাড়ছে। কারণটা বলে আগে চট্টগ্রাম শহরে 3টে জায়গায় বই মেলা আয়োজন হতো। একটি হচ্ছে লালদিঘি ময়দান, একটি ছিল শহীদ মিনারের সামনে, অপরটি ছিল ডিসি হিলে। কিন্তু সেগুলি মেলায় তেমন কোনো আগ্রহ থাকতো না, কারণ ঢাকা থেকে কোনো প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থা এখানে কিন্তু মেলাতে আসতো না। কিন্তু যে কারণে মেলা নিয়ে আগ্রহ তেমন ছিল এবং বই বিক্রি তেমন ভালো হতো না। কিন্তু এবারে প্রথম চট্টগ্রাম সিটি কর্পোরেশন তত্ত্বাবধানে কিন্তু 3টি মেলাকে একসাথে আনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সে অনুযায়ী গত 10 তারিখ থেকে এই মেলা চলছে এবং জিমনেশিয়াম চত্বরের বিশাল এলাকা জুড়ে এই মেলাটির আয়োজন করা হয়েছে। এবং আরেকটি বিষয় বলে রাখা উচিত, কালকে শুক্রবার এবং পরদিন শনিবার প্রতিদিন বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা চললো। আগামীকাল শুক্রবার এবং শনিবার সকাল 10টা থেকে টানা রাত 9টা পর্যন্ত এই মেলা চলবে বলে আয়োজকরা আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় বলে এখানে যে প্রতিষ্ঠানগুলিতে এবং বিক্রি খুব ভালো হচ্ছে বলে জানি। বিশেষ করে ঢাকা থেকে যেসব প্রকাশনা সংস্থা আসছে তাদের প্রকাশিত বই যেমন ভালো বিক্রি হচ্ছে, ঠিক তেমনি চট্টগ্রামে যে 40টির বেশি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে, তারা প্রায় 700-র বেশি বই প্রকাশ করেছে, তাদের বই ভালো বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন প্রকাশকরা আমাদের থেকে। বলা চলে আজকের যে মেলা চলছে এবং বিশেষ করে গতকাল ছিল বসন্ত উৎসব, আজকে ভালোবাসা দিবস, এই দুই উৎসব মিলে তার পুরো একটি ছাপ পড়েছে এই মেলা। যেখানে এই মেলায় কিন্তু বিকেল থেকে দেখছি আমরা উপচে পড়া ভিড় রয়েছে। যারা কেউ কিন্তু বই কিনছেন, কেউ হয়তো বই দেখছেন, তবে বলছেন বিক্রিটা ভালো হচ্ছে এমনটি বলছেন প্রকাশকরা। এখন পর্যন্ত সেদিন আমার কাছে ছিল চট্টগ্রাম মহান 21 বইমেলা চলছে তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে বইমেলার খবর জানাচ্ছিলেন রিপোর্টার কমল দে। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ টঙ্গীর তুরাগতীর। কাল আমবায়নে শুরু হবে ইজতেমা। এক পক্ষের মাঠ ছাড়া ও অন্য পক্ষের আসার সময় নিরাপত্তা নিয়ে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সীমান্তে জন্ম নেওয়ার কারণে মরতে হচ্ছে চোরা কারবারি হিসেবে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের বহরমপুরবাসীর। দোষীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগে এ পর্যন্ত 32 বিএনপি প্রার্থীর মামলা। আইনগতভাবে মোকাবেলা করা হবে বললেন ওবায়দুল কাদের। মারাত্মক দূষণের কবলে কর্ণফুলী। কলকারখানা আর ময়লা আবর্জনায় অন্যতম কারণ বলছে পরিবেশ অধিদপ্তর। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে চলছে 3য় দফা অভিযান। এবং আনন্দ উৎসব আয়োজনে সারা দেশে ভালোবাসা দিবস উদযাপন। পর্যটক মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।